আগের দিন আমাদের হয়েছে অনুপাত সমানুপাতের প্রথম অংশ, সুবিদ দাসের প্রথম অংশটা, যেখানে ছিল 21টা অঙ্ক। আজ হবে দ্বিতীয় অংশ, সেটা আছে 22 থেকে শুরু হবে 37 অবধি, 16টা অঙ্ক আছে। তো প্রথম প্রশ্ন আমাদের কী আছে সেটা দেখতে হবে। একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 2:3, মানে ছাত্র 2জন থাকলে ছাত্রী 3জন থাকবে। যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পায়, তবে নতুন অনুপাত কত হবে? মানে প্রথমে যে একটা অনুপাত আছে 2:3, এটা যদি হয় ছাত্র, এটাও ছাত্রী। 2জন যদি ছাত্র থাকে তাহলে 3জন ছাত্রী থাকবে। 20% বৃদ্ধি মানে হচ্ছে যদি 100 জন ছাত্র থাকে তাহলে 20 জন বৃদ্ধি পাই হবে 120 জন। 20% মানে হচ্ছে 100 জনে 20 জন বৃদ্ধি পাওয়া, সেটাকে 20%। আর 10% বৃদ্ধি মানে হচ্ছে যে 100 যদি থাকে তাহলে 10% বৃদ্ধি হয়ে 110 হবে, এটা 10%। তাহলে আমি ক্যালকুলেশন সুবিধার জন্যে এটা কী করব, 2টাকে আমি 200 ধরে নেব, আর এই 3টাকে আমি 300 ধরে নেব, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 100 থাকলে 100 জন থাকলে 120 জন হবে, তাহলে 200 জন থাকলে কী হবে 120/100 গুণিত 200 জন থাকলে 200 গুণ হচ্ছে, তাহলে হচ্ছে 240 জন। তাহলে 20% বৃদ্ধি পায় হচ্ছে কত 240। আর এটা যদি 10% বৃদ্ধি করে তাহলে কী হবে, যদি 100 জন থাকে তাহলে 10% বৃদ্ধি হবে কত 110, তাহলে 1 জন থাকলে হবে কি 110/100 গুণিত 300 জনের মধ্যে। তার মানে কি, যখনই আবার 10% বৃদ্ধি বলবে, 10% বা 20%, তাহলে কী করব, যদি 20% বলে তাহলে 120 উপরে দেবো, নিচে দেবো 100। যদি 30% বৃদ্ধি বলে তাহলে উপরে দেবো 130, নিচে দেবো 100, গুণিত যা আগে ছিল সেইটা। তাহলে এখানে 10% বৃদ্ধি, তাহলে 110/100 গুণিত ছিল আগে কত ছাত্রী 300 জন, গুণিত 300। দুটো শূন্য কাটিয়ে দিলে 3×11=33, তাহলে হচ্ছে 330 জন। তাহলে আগে ছাত্র আছে 240, ছাত্রী আছে 330। এখন যে নতুন একটা অনুপাত আছে সেটা আমি বাড়ি করব, তাহলে অনুপাত করব। তাহলে একটা শূন্য কাটিয়ে দিলে 3 দ্বারা কাটছি 3×8 24, আর এটা 3 দ্বারা কাটছি 3×11=33। তাহলে এখন অনুপাত আসবে কি 8:11, অপশান ডি। সবাইকে বলছি যেমন পুরো ভিডিওটা দেখে স্কিপ না করি। দুটি কোম্পানি এ ও বি আয়ের অনুপাত যথাক্রমে 5:8। তাহলে এ আর একটা আছে বি, এর হচ্ছে 5, বি এর হচ্ছে 8। আয়গুলো, এর আয় 25 লক্ষ বেশি হলে অনুপাত দাঁড়ায় 5:4। যখন এর আয়টা 25 লাখ টাকা বেশি হয় তখন নতুন একটা অনুপাত আছে কি 5:4। কখন আছে, যখন এর আয়টা বৃদ্ধি পাচ্ছে। কত বৃদ্ধি পাচ্ছে না 25 লাখ, সেটা অনুপাত আছে কি 5:4। এখানে প্রশ্ন বলছে কি এর বৃদ্ধি পায়, তাহলে বিয়েরটা কেন হ্রাস পাবে? বি তো সমান থাকবে, কোনো তো বিয়ের তো কোনো চেঞ্জ নেই, আগে যা ইনকাম করতে এখনও ইনকাম করছে ওই টাকাটাই, তাহলে অনুপাতের দিক থেকে হ্রাস পাচ্ছে কেন, পাবে কেন? তাহলে আমাকে সমান করতে হবে, এখানে 8 ছিল এখানে 4 আছে, এরকম তো কম হবে না। তো সমান করতে গেলে কী করে সমান করতে পারবো, 8কে 4 করতে পারবো, অর্ধেক গুণ করলে, কিন্তু সুবিধা হবে কি 4কে আমার 8 করা, তাহলে একে আমি 2 দ্বারা গুণ করে দিলে 8 হয়ে যাবে, একদম সিম্পলভাবে। তাহলে এটাকেও আমি 2 দ্বারা গুণ করব, এটাকে যখন অনুপাতের এই পাশটাকে 2 দ্বারা গুণ করছি তাহলে এই পাশটাকেও 2 দ্বারাই গুণ করতে হবে। তাহলে গুণ করলে এসছে কি 10:4×8। যেমন কাটাকাটি করে যেমন আগের এই অনুপাতটাই থাকে, এখনও কাটিয়ে দিলে ওই অনুপাতটাই থাকবে। ওই অনুপাতটাকে সুবিধা করার জন্য কী করলে, যেমন ক্যালকুলেশন সুবিধার জন্য এটাকে মিলান দিলে, যেহেতু বিয়ের কোনো ইনকামের কোনো চেঞ্জ হয় নাই, শুধু চেঞ্জ হয়েছে কার এর আয়টা বৃদ্ধি পাচ্ছে। আগে ছিল 5, এখন হচ্ছে 10, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে না 5, অনুপাতের দিক থেকে 5 বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রশ্ন বলছে কি এর আয়টা 25 লাখ টাকা বেশি হবে, 25 লাখ টাকা বৃদ্ধি পাবে, তাহলে 5-এর মানে হচ্ছে 25 লাখ। এইখানে যে অনুপাতে 5 বৃদ্ধি পাচ্ছে সেই 5টা মানেই হচ্ছে এদিকে টাকার দিক থেকে 25 লাখ টাকা। তাহলে এক অনুপাতের 1-এর মান কত হবে, যে
5-এর মান যদি 25 লাখ হয় তাহলে 1-এর মান হবে 25 লাখ বাই 5 সমান হচ্ছে 5 লাখ। কী খুঁজেছে? বি কোম্পানির আয় কত? বি কোম্পানির আয় হচ্ছে কত? বি এর অনুপাতের দিক ছিল 8, 8-এর মান বাই করব। তাহলে 5 গুণিত 8 সমান হচ্ছে 40 লাখ। অপশান আছে সি নম্বর অপশানে। যদি কোনো কারণবশত এর ইনকাম খুঁজে, এর আগে ইনকাম কত ছিল? আগে ইনকাম ছিল কি 5-এর মান, যদি বলো বর্তমান ইনকাম কত তাহলে 10-এর মান। যেহেতু এর ইনকামটা বৃদ্ধি পাচ্ছে, আগে ছিল 5 ইউনিট অনুপাতের দিক থেকে, এখন হচ্ছে 10 অনুপাতের দিক থেকে। তাহলে আগের যদি খুঁজে আগে এর ইনকাম কত তাহলে 5-এর মান বাড়ি করব, যদি বলো বর্তমান এর ইনকাম কত তাহলে 10-এর মান বাড়ি করব। একটি বাক্সে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে। তাহলে 1 টাকা আছে আর 25 পয়সা আছে। 1 টাকা 25 পয়সা মিলে আছে 30টা মুদ্রা, মানে 30টা কয়েন আছে। তাদের মূল্যের অনুপাত, মানে মূল্য যে টাকাটা আসছে সেটা অনুপাত আছে কি 2:1, মানে কি 1 টাকার হবে 1 টাকার ঘরে হবে 2 টাকা আর 25 পয়সার ঘরে হবে 1 টাকা। এগুলো আছে মূল্যের অনুপাত। এটাকে আমি কী করব? 2 টাকা আছে, আমি 2 টাকাটাকে আমি পয়সায় রূপান্তর করছি, তাহলে 200 পয়সা। এবার এই দিকের 1 টাকাটাকে আমি পয়সায় রূপান্তর করলে 100 পয়সা। তাহলে কি 1 টাকা সমান হয়ে গেলো 100 পয়সা, 2 টাকা সমান হয়ে গেলো 200 পয়সা। মানে কি 1 টাকার কয়েন আছে 200 পয়সা আর 25 পয়সার কয়েন আছে 100 পয়সা। তাহলে কটা দরকার? 1 টাকার যে 200 পয়সা হতে গেলে 1 টাকার কটা কয়েন দরকার? তো আমি 100 দ্বারা ভাগ করে দিচ্ছি, যেহেতু 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 2টা কয়েন হলেই আমার 200 পয়সা হবে। আর 25 পয়সা কটা দরকার হবে? 25 দিয়ে ভাগ করব, 4টা কয়েন হলেই 100 পয়সা হবে। তাহলে কি ইয়াদের মুদ্রার সংখ্যার অনুপাত আছে কি 2:4। কাটাকাটি করলে কী আসছে 1:2। এটা হচ্ছে মুদ্রার অনুপাতটা। এইদিকে মুদ্রার সমষ্টি কত বলেছে 30, আর অনুপাতের দিক থেকে সমষ্টি কত আসছে 3। তাহলে 3-এর মানেই 30। এবার বাড়ি কার খুঁজেছে? 1 টাকার মুদ্রার সংখ্যা কত? তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত আসছে? অনুপাতের দিক থেকে 2টা কাটিয়ে এসেছে কত 1। তাহলে 30-এর মান যদি 3-এর মান যদি 30 হয় তাহলে 1-এর মান কত হবে 10। তাহলে 1 টাকার মুদ্রা কটা আছে? 10টা আছে। যদি বলো 25 পয়সার মুদ্রা কটা আছে, তাহলে 25 পয়সা কি এই 2-এর মানটা বাড়ি করব, 2-এর মান 20। তাহলে 25 পয়সার কটা আছে? 20টা কয়েন আছে। আর 1 টাকার কয়েন আছে কটা? 10টা। 1 টাকার হলো 10টা আর 25 পয়সা বললে 20টা। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2, 3, 4। মানে হচ্ছে সংখ্যা মানে 2 টাকা 1 টাকার 2টো আছে, 50 পয়সার 3টে আছে, 25 পয়সার 4টা মুদ্রা আছে। তাহলে এখানে লিখছি 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা। 1 টাকা 1 টাকাটাকে আমি পয়সায় রূপান্তর করি, সবগুলোকে একে নিয়ে আসবো, এই 50 পয়সা আর 25 পয়সা। তো 50 পয়সাটাকে টাকা লিখতে একটু ভগ্নাংশ আসবে, তার থেকে আসান হবে 1 টাকাটাকে পয়সায় নিয়ে আসবে। 1 টাকা সমান 100 পয়সা, আর 50 পয়সা সমান 50 পয়সায়, আর 25 পয়সা সমান 25 পয়সায়। এবার কি 1 টাকার আছে 2টো, তা 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 2টো 1 টাকা সমান কত পয়সা হবে 200 পয়সা। 3টা 50 পয়সা সমান কত পয়সা হবে 150 পয়সা। আর 4টা 25 পয়সা সমান কত পয়সা হবে 100 পয়সা। এদের যদি আমি অনুপাত করি তাহলে কী আসবে? এটা হচ্ছে টাকার অনুপাত, পয়সা বা টাকা একই জিনিস। কাটি দিলে 5 দ্বারা কাটছি 4, 3, 2। এটা হচ্ছে 4:3:2। এটা হচ্ছে মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত কত আছে? 1 টাকার হবে 4টা, মানে 1 টাকা হবে 4টা, 3 টাকা হবে 25 পয়সার 3 টাকা, 1 টাকা 4 টাকা, 25 পয়সার 3 টাকা, আর 50 পয়সার 3 টাকা, আর 25 পয়সার 2 টাকা। এটা হচ্ছে মূল্যের অনুপাত। তাহলে মূল্যের সমষ্টি কত আছে
4 3 7 আর 2 9। 9-এর মানে হচ্ছে এদিকে মূল্য, সব পয়সা মূল্যে কত টাকা হবে না 80 টাকা হবে, 180 টাকা হবে। তো 9-এর মানে হচ্ছে 180। 1-এর মানে আছে তাহলে 180/9 সমান 20 টাকা। 1-এর মানটা আবার কী খুঁজেছে 50 পয়সার সংখ্যা কত, 50 পয়সার সংখ্যা কত খুঁজেছে। তাহলে 50 পয়সা আমার মূল্য কত আসছে, 50 পয়সার মূল্য হচ্ছে 3-এর মান বার করব। তাহলে হচ্ছে 20 × 3 সমান 60 টাকা। 60 টাকা আসছে 50 পয়সা। তাহলে 60 টাকাটাকে আমি পয়সায় রূপান্তর করব। 60 টাকা সমান কত পয়সা না 6000 পয়সা। তাহলে 25 পয়সা কটা দরকার, 50 পয়সার কটা দরকার না 50 দিয়ে এটা ভাগ করে দিলে আমি পেয়ে যাবো কয়েনগুলো, কতগুলো কয়েন আছে 120টা কয়েন আছে। যদি কাউকে বলা হয় যে 10 টাকার নোট 1000 টাকা আছে, তাহলে ওর কাছে কটা 1000 টাকা 10 টাকার নোট আছে না 10 দিয়ে এটাকে ভাগ করে দিলে আমি পেয়ে যাবো যে 100টা আমার নোট আছে। সেরকমই এইখানে হচ্ছে ওর 50 পয়সার আছে, ওর কাছে আছে 60 টাকা। তাহলে কটা ওর কয়েন আছে বা মুদ্রা আছে না 60 টাকায় এটা 50 পয়সা আছে, তাহলে 50 পয়সা আমি রূপান্তর করব, 60 টাকায় পয়সায় রূপান্তর করব। তাহলে 60 × 100 সমান হচ্ছে 6000 পয়সা। এই পয়সাটাকে আমি 50 দিয়ে ভাগ করলে 50 পয়সার মুদ্রা বটে, 50 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো কতগুলো মুদ্রা আছে, 120টা মুদ্রা আছে। সেম টু সেম জিজ্ঞাসা করতে পারে যে 25 পয়সার কটা মুদ্রা আছে, সেটা আমি বাড়ি করব কি যে 1-এর মান আছে 20 টাকা আর 25 পয়সা ঘরে কত ছিল 2-এর মান, 2-এর মান কত আসবে 20 × 2 সমান 40 টাকা। 40 টাকা আছে 25 পয়সার কয়েন, এতগুলো কিছু সংখ্যা 25 পয়সার কয়েন আছে, সবগুলো মিলে আছে 40 টাকা। তাহলে 40 টাকাটাকে আমি পয়সায় রূপান্তর করব। তাহলে 40 × 100, এটা হলো আমার মোট পয়সা। এবার কতগুলো কয়েন আছে 9 টাকা আমি 25 পয়সা দিয়ে ভাগ করব, 4 × 25 100। 40 × 4 সমান 160। যদি বলে 1 টাকার, তাহলে আমি কিসের মান বাড়ি করব, এই 2-এর মান না বাড়ি করে কিসের মান বাড়ি করব না এই 4-এর মান বাড়ি করব। তাহলে 4-এর মান কত হবে 20 × 4 সমান 80 টাকা। ওর কাছে আছে মোট 80 টাকা, কিন্তু 1 টাকাটা টাকায় আছে, তাহলে এটাকে আমার পয়সায় রূপান্তর করতে হবে না। তাহলে 80/1 সমান 80 টাকা। এইগুলো পয়সায় ছিল বলে এটাকে আমি পয়সায় রূপান্তর করতেছিলি ক্যালকুলেশন আসান করার জন্য। এই 50 পয়সা ছিল এটা, সেই জন্য এটাকে আমি পয়সায় এনেছিলি। এটা পয়সা ছিল পয়সায় এনেছিলি, কিন্তু এটা টাকায় আছে, এটাকে আমাকে পয়সায় আনতে হবে না। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার সংখ্যা অনুপাত 3 4 10। ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত। সেম টু সেম আছে 1 টাকা 50 পয়সা আর 10 পয়সা। ওইখানে 25 পয়সা ছিল, ওইখানে 10 পয়সা আছে। তাহলে 1 টাকা সমান সবগুলোকে আমি একে আকারে নেব। 1 টাকা সমান 100 পয়সা, 50 পয়সা সমান 50 পয়সা আর 10 পয়সা সমানই 10 পয়সায়। এবার বলছে কি 1 টাকার আছে 3টা, তাহলে 1 টাকা সমান 100 পয়সা, 3টা 1 টাকা সমান 300 পয়সা। 4টা আছে 50 পয়সা, একটা 50 পয়সা সমান 50 পয়সা, তাহলে 4টা 50 পয়সা সমান কত হবে 200 পয়সা। আর এখানে 10টা আছে 10 পয়সার কয়েন, একটা 10 পয়সা সমান 10 পয়সা, তাহলে 10টা 10 পয়সা সমান 100 পয়সা। এগুলো আমি অনুপাত করব, 300 অনুপাত 200 অনুপাত 100। এই যে অনুপাত এলো এটা কিসের অনুপাত এলো, এটা মূল্যের অনুপাত এলো। আর এটা কী দিয়েছিল না মুদ্রার অনুপাত দিয়েছিল, মুদ্রার সংখ্যা মানে কতগুলো কয়েন আছে কয়েনের অনুপাতটা দিয়েছিল। এটার মূল্য এলো 0 0 0 0 কাটি দিল, তাহলে আছে 3:2:1। এটা মূল্যের, তাহলে মূল্যের অনুপাত হলো কত 3 2 1। তো মূল্যের সমষ্টি কত আছে তো 3 2 5 1 6, মূল্যের সমষ্টি আছে 6। কিন্তু প্রশ্ন বলেছে কি ব্যাগে মোট মূল্য থাকবে কত 102 টাকা। তাহলে 6-এর মানে হচ্ছে 102, 1-এর মানে আসবে কত 102/2 সমান হচ্ছে 17 টাকা। এটা 17 টাকা এলো। কী হয়েছে 10 পয়সার সংখ্যা কটা,
তাহলে 17 টাকা আছে, 10 পয়সা দিয়েছে, তাহলে 17 টাকার সমান আমাকে পয়সায় রূপান্তর করতে হবে। তো 17 গুণিত 100, এলো এটা আমার মোট পয়সা এলো। এবার কটা 10 পয়সার কয়েন আছে, 10 দিয়ে এটাকে ভাগ করব, শূন্য শূন্য কেটে গেল। তাহলে স্যার 17 আর 10 গুণ করে আছে 170। যদি প্রশ্ন এখানে বলে যে 50 পয়সা কটা আছে, না একের মান বেরিয়েছে 17 টাকা, তাহলে আমার 50 পয়সা কত টাকা আছে সেটা বের করতে হবে। 2 এর মান সমান হবে 17 গুণিত 2 সমান 34 টাকা। এবার 34 টাকাটাকে আমি পয়সায় রূপান্তর করব। 34 গুণিত 100, এবার এটাকে এত পয়সা মোট আলো। এবার কতগুলো 50 পয়সা দরকার, না 50 দিয়ে এটাকে ভাগ করব, শূন্য শূন্য কেটে গেল, 5 2, তাহলে হচ্ছে 34 দুগুণে 68। এবার যদি বলে 1 টাকার, তাহলে 3 দিয়ে ভাগ করি, 3-এর মান বাড়ি করব। 1-এর মান যদি 17 হয়, তাহলে 3-এর মান কত হবে, 3 17 51 টাকা। তাহলে এইটা টাকা আছে অলরেডি, এটা টাকা আছে, তাহলে 51 ভাজিত 1 সমান 51। এইগুলো যদি আমি অনুপাত করি, তাহলে এই অনুপাতটা আবার চলে আসবে। এটা হচ্ছে মুদ্রার অনুপাত। তাহলে 51 অনুপাত 68 অনুপাত 170। 17 দিয়ে কাটবে, 3 17 51, 4 17 68, 17 10 170। এইটা হলো আমার মুদ্রার অনুপাত। এইটা মুদ্রা হলো 170টা মুদ্রা, 68 মুদ্রা আর 51 মুদ্রা, এগুলো অনুপাত করলে আমার এই লাইনটা আবার চলে আসবে মুদ্রার অনুপাতটা। তাহলে এখানে উত্তর কত হবে, 9 17 কত 170টি। একটি বাস্কে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রা মিলিয়ে মোট 368টি মুদ্রা আছে। এখানে মুদ্রা দেওয়া আছে কত, 378টা, 378টা মুদ্রা দেওয়া আছে। তাদের মূল্যের অনুপাতটা দেওয়া আছে কি, 13 টাকা, 11 টাকা আর 7 টাকা। 13 টাকা কোনটা আছে, না 1 টাকারটা। 1 টাকার যে মুদ্রাটা আছে সেটা আছে 13 টাকা। 1 টাকার ঘরে আছে কত, 13 টাকা। আর 11 টাকা আছে কি 50 পয়সার ঘরে। 50 পয়সার ঘরে আছে 11 টাকা, আর 25 পয়সার ঘরে আছে কত, 7 টাকা। তাহলে এটা টাকায় আছে, এটাকে আমি পয়সায় রূপান্তর করব। তাহলে 1300 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা, 13 টাকা সমান 1300 পয়সা। 1 টাকা সমান যদি 100 পয়সা, 1 টাকা সমান 100 পয়সা হয়, তাহলে 11 টাকা সমান কত পয়সা, 1100 পয়সা। আর 1 টাকা সমান 100 পয়সা হলো 7 টাকা সমান 700 পয়সা। এইটা হলো আমার মূল্য। এবার আমি মুদ্রা নিয়ে আসবো। তাহলে কটা মুদ্রা দরকার, 13 টাকা হতে গেলে না 100 দিয়ে ভাগ করে পয়সা দিয়ে, তাহলে হচ্ছে এটা 13টি মুদ্রার দরকার। 50 পয়সা কটা দরকার, না 50 দিয়ে ভাগ করব, 0 0 22টার দরকার। আর 25 পয়সা কটা দরকার, না 25 দিয়ে টাকা ভাগ করব, 5 5 14 70, আরও কাটব 5 5 2 10, 5 8 40, তাহলে এটা এসছে 28। তাহলে 13 অনুপাত 22 অনুপাত 28, এটা কিসের হলো, না এটা হলো মুদ্রার সংখ্যার অনুপাত। তাহলে 13 22 যোগ করে হচ্ছে, এই দুটো যোগ করে হচ্ছে 50 60 63। তাহলে হচ্ছে অনুপাতের সমষ্টি হচ্ছে 63, মানে এতগুলো মুদ্রা অনুপাতের দিক থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের মুদ্রা কতগুলো থাকবে, মুদ্রা থাকবে 378টা। তাহলে হচ্ছে 63 মানে হচ্ছে 378। তাহলে 1-এর মান কত আসবে, 378/63, 6 দিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে। 1-এর মান আসছে, আমার কী খুঁজেছে, হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। তাহলে 50 পয়সার মুদ্রা কতগুলো, 22-এর মানটা বাড়ি করব। তাহলে 6 গুণিত 22 সমান হচ্ছে 132টি দরকার। এটা আছে 50 পয়সা। যদি বলে 25 পয়সার কটা মুদ্রা ছিল, না 28-এর মান বাড়ি করব। আর যদি বলে 1 টাকার কটা ছিল, না 13-এর মান বাড়ি করব। সবার বোঝা গেছে। দুটি সম আয়তন পাত্রে 1/2 অংশ ও 1/3 অংশ দুধ আছে, দুধ ছিল। প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো। এই যে এখানে 1/2 অংশ মানে কি হলো, না যদি 2 লিটারও যদি পাত্রটা ক্ষমতা হয়, তাহলে 1 লিটার আছে দুধ। আর 1/3 অংশ মানে কি, যদি 3 লিটার পাত্রটা ক্ষমতা হয়, তাহলে 1 লিটার আছে দুধ।
কিন্তু বলছে কি দুটারই আয়তনটা সমান হবে। যদি এটা 3 লিটারের পাত্র হয় তাহলে এটাও 3 লিটার, এটা 4 লিটার হলে এটাও 4 লিটার, এটা 5 লিটার হলে এটাও 5 লিটার। তাহলে আমি যদি প্রথমে অনুপাত দেখি যে দুধ আর জল কত আছে, মোট হচ্ছে 2 লিটার, তার মধ্যে 1 লিটার আছে দুধ। যদি দুধ 1 লিটার থাকে তাহলে জল কত থাকবে, মোট আছে 2 লিটার। তাহলে দুধ যদি 1 লিটার থাকে তাহলে জলও 1 লিটার আছে, তবে হচ্ছে মোট 2 লিটার প্রথম পাত্রের ক্ষেত্রে। দ্বিতীয় পাত্রে হচ্ছে কি 1/3 মানে 3 লিটার যদি ক্ষমতা হয় তার মধ্যে 1 লিটার আছে দুধ, আর তাহলে বাকিটা জল থাকবে। যদি 1 লিটার দুধ হয় মোট আছে 3 লিটার, তাহলে কত জল আছে, 2 লিটার আছে। তাহলে এই ক্ষেত্রে মোট হচ্ছে কত, টাঙ্কি পাত্রটার ক্ষমতা 3, আর এইখানে আছে 2। কিন্তু প্রশ্ন বলেছে কি যে আয়তনটা দুজনের সমান হবে, এটা কি সমান হয়েছে? তো 2 আর 3 কি সমান? সমান লয়, তাহলে সমান করতে হবে। তাহলে সমান করতে গেলে কী করবো, এই সংখ্যার দ্বারা এটাকে গুণ করব, আর এই সংখ্যার দ্বারা এটাকে গুণ করব। তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে, 3 দুগুণে 6, আর এটা গুণ করলে 3 দুগুণে 6। তাহলে এইখানে এটা দুইটা এসেছিলো কোথা থেকে না, অনুপাতের যোগফলটাই 2 হয়েছিল। অনুপাতের যোগফলটাকে যখন আমি 3 দ্বারা গুণ করেছি সেটা সমান এসেছে, তাহলে প্রতিটা অনুপাতকে আমি 3 দ্বারা গুণ করে দেবো। তাহলে কী হবে, প্রথম পাত্রে হবে কি 3:3, মানে 3 লিটার দুধ 3 লিটার জল। আর দ্বিতীয় পাত্রে এই যে 3-এর সঙ্গে 2 গুণ করেছিল, 3টা কী ছিল না, অনুপাতের সমষ্টি ছিল। তাহলে অনুপাতের সমষ্টিকে যখন 2 দ্বারা গুণ করেছি তাহলে প্রতিটা অনুপাতকে আমি 2 দ্বারা গুণ করব। তাহলে দ্বিতীয় পাত্রে কী হবে, দুধ হবে 2 2, আর জল হবে কত, 2 দুগুণে 4। তাহলে মোট দুধ কত আছে, প্রথম পাত্রে 3 ছিল, দ্বিতীয় পাত্রে 2 আছে। তাহলে মোট দুধ হচ্ছে কত, 3 আর 2 আছে 5, আর মোট জল 3 আর 4 আছে 7। তাহলে হচ্ছে কত, দুধ অনুপাত জল সমান কত আছে, 5:7। অপশান বি। এইখানে অনেক প্রশ্ন ঘুরান দেয়, লিখে দেখি আগে জলটাকে লিখে দিবে, জল ও দুধের অনুপাত কত, শেষটা কাছে দেখতে হবে। এইখানটায় অনেক সময় পরীক্ষায় প্রশ্নে এটাকে ঘুরায় লিখে দেয়, আর সবাই এটাকে ফট করে রাইট দিয়ে চলে আসে, কিন্তু সেই ক্ষেত্রে উত্তর হবে কি এইটা, যখন প্রশ্নটা ঘুরান দেবে। শেষটা এসে দেখতে হবে, পুরা রামায়ণটা পড়ে নিয়ে শেষটা এসে দেখতে হবে যে কাকে প্রশ্নটা পড়েছে। একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত 5:2, মানে কি চাল 5 টাকা কেজি হলে গম 2 টাকা কেজি হবে। চালের দামটা 2:5 2:5 অনুপাতে এবং গমের দামটা 3:5 বৃদ্ধি পেলে, মানে কি যদি চালের দাম আগে 2 টাকা থাকে তাহলে এখন হবে বৃদ্ধি পেয়ে 5 টাকা, আর যদি গমের দামটা যদি 3 টাকা হয় তাহলে বৃদ্ধি পেয়ে হবে 5 টাকা। এই হারে আছে। তাহলে চালের দাম আছে 5 আর গমের দাম আছে 2। এটাকে আমি রাউন্ড ফিগারের ক্যালকুলেশনের সুবিধার জন্য কী করব, 500 আর 200, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে বলছে কি চালের দামটা 2 থেকে 5 আছে, যদি 2 থাকে তাহলে হবে কত, 5, তাহলে 1 থাকলে কত হবে, 5/2, আর চালের দামটা কত ধরেছিলি 5 ছিল, সেটা আমি 500 ধরে নিয়েছি, তাহলে 500 হলে কত হবে সেটা বাড়ি করব। তাহলে গুণিত 500, ভাগ করলে আছে 250, গুণ করলে আছে গুণ করলে আছে 5×5 125, মানে হচ্ছে 1250, 1250 টাকা কেজি। এখন বৃদ্ধি পায়ে এটা হলো চালটা, সেম টু সেম করবো গমটাকে। গমটা কী হচ্ছে 3 থেকে 5, যদি 3 থাকে তাহলে হবে কত, 5 টাকা, 1 থাকলে হবে কত, 5/3 টাকা, আর কত দিয়ে আছে 200, এটা 2 ছিল আমি 200 ধরে দিয়েছি ক্যালকুলেশনের সুবিধার জন্য 200। তাহলে 5/3 গুণিত 200, 1000/3, কোনো সুবিধা পালেই নেই। তাহলে আছে আগে অনুপাত ছিল চালের দাম হচ্ছে 1250 আর গমের দাম হচ্ছে 1000/3। তাহলে এই যে নিচে ভগ্নাংশ আছে এটাকে আমাকে উঠাবার জন্য কী করব, যদি এরও নিচে কোনো ভগ্নাংশ থাকতো, সাপোজ এখন নাই বলে 1 আছে, যদি থাকে যেটা থাকবে সেইটা, এই দুটার লসাগু নিতে হবে। লসাগু কত হচ্ছে, এই ক্ষেত্রে 3 হচ্ছে, তাহলে 3 দ্বারা উভয় জনকে গুণ করতে হবে, 3 দ্বারা 1, তাহলে এই 3 কাটি যাবে, এইখানে কোনো নাই, তাহলে এটাই গুণ হবে। তাহলে আমি এটা কাটি দিচ্ছি 0 0, 25 দিয়ে 5, 4×5 100, তাহলে হচ্ছে 3×5
15 আর এইখানে আছে 4, 15:4। এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 2:3। তাদের আয় এবছর 2 থেকে 5 হয়েছে, আর একজন আছে 1 থেকে 3 অনুপাতে বৃদ্ধি পায়। এবছর তাদের মোট আয় 28,000 টাকা হলে বি এর আয় কত টাকা? তাহলে কি এর আয়টা আগের বছর ছিল 2, এটা এ, আয়টা হচ্ছে বি। এর আয় ছিল 2 হলে বি এর আয় হবে 3। কী হচ্ছে 2 থেকে 5 বৃদ্ধি পাচ্ছে এরটা, আর বি এরটা 1 থেকে 3 হচ্ছে। তাহলে এটা ক্যালকুলেশন সুবিধার জন্য 200 আর এটা 300 ধরে নিলি। তাহলে কি এরটা 2 টাকা থেকে 5 টাকা হচ্ছে, তাহলে এর 2 টাকা থেকে 5 টাকা হচ্ছে। 1 টাকা থাকলে কত হবে? 5/2 টাকা। কী ওঠে এর 200 ছিল, তাহলে 200 থেকে কত বৃদ্ধি পায়, কত হবে? 200 থেকে বৃদ্ধি পায় হবে কত? 9, কাটাকাটি হচ্ছে 100, সমান হচ্ছে 500 টাকা হবে এর আয়টা। আর বিয়ের আয়টা কত হবে? 1 থেকে 3 বৃদ্ধি পাচ্ছে, 1 থাকলে 3 হবে, তাহলে 3 থাকলে কত হবে? না 3 নেই, 300 থাকলে কত হবে? 3 গুণিত 300 সমান হচ্ছে 900। তাহলে কী হবে? এর আয় হবে 500, বি এর আয় হবে 900। কী বলছে? তাদের মোট আয় হচ্ছে 28,000 টাকা। তাহলে তাদের মোট কত আয় হচ্ছে? 5 আর 9 1400 টাকা। কিন্তু প্রশ্ন বলেছে কত? 28,000 হবে। তাহলে 14 মানে আছে 28,000। তাহলে একের মান হবে 28,000 ভাজিত 1400। দুটা শূন্য কাটিয়ে গেল, 14 দিয়ে 28কে কাটলে 2 মানে 20 থাকলো। কিসের মান বের করতে বলেছে? বিয়ের আয় কত? বিয়ের বর্তমান আয় কত এসেছে? 900, 900 মান বের করব। তাহলে 20 গুণিত 900 সমান হচ্ছে 18,000। কেন 900 মান বের করলি? কারণ খুঁজেছে এই বছর তাদের মোট আয়। তাহলে এই বছর কী এলো? বিয়ের আয়টা কত হয়ে গেল? 900। আগের বছর ছিল কত? 500। না, এটা এর আয়। আগের বছর বিয়ের আয় ছিল 300 আর এর ছিল 200। এই বছর এর আয় হয়েছে 500 আর বিয়ের আয় হয়েছে 900, সেই জন্য 900 মান বের করলে। যদি বলতে আগের বছরে, তাহলে 300 মান বের করতে। তিনটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:2, 7:3 এবং 11:4। আমার 3টা গ্লাস আছে সমান মাপের। প্রথম গ্লাসটা আছে কি 3 আর 2, মানে আছে দুধ 3 থাকলে জল আছে 2। এটা কি আছে? প্রথম গ্লাসে। দ্বিতীয় গ্লাস আছে কি দুধ 7, এইখানে 7 আছে দুধ, 3 আছে জল, 3 আছে জল। এবার 3 নম্বর গ্লাসটা আছে কি 11 দুধ 4 গ্লাস। প্রথমে প্রশ্নটা কী দিয়েছে উল্লেখ করেছে? 3টি সমান মাপের গ্লাসে, সমান মাপের গ্লাসে। এইখানে যে মাপটা এসছে দুটাই মিলে দুধ আর জল মিলে কত আছে? 5 লিটার। এইখানে আছে কত? দুধ আর জল মিলে আছে 10 লিটার। আর এইখানে দুধ আর জল মিলে আছে 15 লিটার। এগুলো কি সমান সমান আসছে? সমান সমান আসে নাই। তাহলে এই 3টা লসাগু করতে মনে মনে লসাগু কত হয়? না 30 হয়। তাহলে ইয়ার সঙ্গে কত গুণ করলে আমার 30 হবে? না 6 গুণ করলে 30 হবে। এর সঙ্গে কত গুণ করলে 30 হবে? না 3 গুণ করলে 30 হবে। এর সঙ্গে কত গুণ করলে 30 হবে? না 2 গুণ করলে। তাহলে এই যে আমি 5-এর সঙ্গে 6 গুণ করছি, তাহলে 6 কেন গুণ করছি? না অনুপাতটাকে সে সমষ্টিটা 5 ছিল, সেটাকে আমার 30 করতে হবে, সমান সমান করতে হবে প্রতিটা গ্লাসকেই। যেহেতু এটা বলেছে 3টি সমান মাপের গ্লাস বটে, সেই জন্য 6 দ্বারা গুণ করেছি। তো সমষ্টিটাও যখন 6 দ্বারা গুণ করেছি, তাহলে প্রতিটা অনুপাতকে আমার 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3×6 = 18। এখানে প্রেস করে লিখছি দুধ আর জল। তাহলে প্রথম পাত্রে দুধ হচ্ছে কত? না 3×6 = 18, আর জল কত হবে? 6 দুগুণে 12। দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে 10-এর সঙ্গে 3 গুণ করেছিলি, তাহলে প্রতিটা অনুপাতের সঙ্গে 3 গুণ করিব। তাহলে দুধ আছে কত? 3×7 = 21, আর জল আছে 3×3 = 9। তৃতীয় গ্লাসের ক্ষেত্রে
15-র সঙ্গে 2 গুণ করেছি, তাহলে প্রতিটা অনুপাতের সঙ্গে 2 গুণ করব, তাহলে 11 দুগুণে হচ্ছে 22 আর 4 দুগুণে 8, তাহলে জল হচ্ছে 8, দুধ হচ্ছে 22। মোট দুধ কত হচ্ছে যোগ করে হচ্ছে 61, আর মোট জল হচ্ছে কত যোগ করে হচ্ছে 29, তাহলে 61:29। কোনো অপশান আছে না? অপশান এ। এইরকম প্রশ্ন বহুবার এসেছে ডাব্লিউপি, কেপি, গ্রুপ ডি। এ বি সি গ্লাসের আয়তনের অনুপাত, এখানে মিস্টেক আছে, গ্লাসের আয়তনের অনুপাত 1, 2, 3 এবং তাতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 1:2, 2:3, 3:2। মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কত? মানে 3টা পাত্র আছে, গ্লাস আছে, 3টা গ্লাস। প্রথম গ্লাসটা যদি 1 লিটার হয়, তাহলে পরের গ্লাসটা হবে 2 লিটারে, তারপর গ্লাসটা হবে 3 লিটারে। এরকম আছে 3টা গ্লাস। প্রথম গ্লাস আছে কি সিরাপ আর জল আছে, এদিকে লাগছে সিরাপ আর এদিকে জল। প্রথম গ্লাসে সিরাপ যদি 1 লিটার থাকে, তাহলে জল থাকবে 2 লিটার। দ্বিতীয় গ্লাসে যদি সিরাপ থাকে 2, তাহলে জল থাকবে 3। তৃতীয় গ্লাসে যদি সিরাপ থাকে 3, তাহলে জল থাকবে 2। তাহলে সমষ্টি এখানে কত আসছে? 5। এইখানে আসছে 5, আর এইখানে সমষ্টি কত আসছে? 3। এটা হলো সমষ্টি। তাহলে সবগুলো কি সমান আছে? না। তাহলে সবগুলো লসাগু কত হচ্ছে? না, লসাগু 15। তাহলে এর সঙ্গে কত গুণ করলে 15 পাবো? না, 5। এর সঙ্গে কত? 3। এর সঙ্গে কত? 3। এটা হলো আমার এখন সমষ্টি হয়েছে, সমান সমান হয়ে গেল প্রতিটা গ্লাস। কিন্তু প্রতিটা গ্লাস সমান সমানের কথা বলা নয়। প্রথমে যদি 1 হয়, তাহলে দ্বিতীয়টা 2 হবে, তৃতীয়টা 3 হবে। তাহলে প্রথমটাকে 1 দ্বারা গুণ করব, এটাকে 1 দ্বারা গুণ করব, দ্বিতীয়টাকে 2 দ্বারা গুণ করব, তৃতীয়টাকে 3 দ্বারা গুণ করব। তাহলে এইখানে মোট কত দ্বারা গুণ হচ্ছে? 5 5 দ্বারা গুণ হচ্ছে। তাহলে সিরাপটাকে 5 দ্বারা গুণ করব আর জলটাকে 5 দ্বারা গুণ করব। তাহলে এখানে লিখছি যে নতুন একটা পাত্র আছে, সেটা হচ্ছে সিরাপ আর জল। সিরাপ হচ্ছে কত? 5 5, আর জল আছে 5 দুগুণে 10। এই 2 আর এখানে 5 5 10 হলো। এইখানে কত দ্বারা গুণ হচ্ছে? 3 আর 2। অনুপাতের সমষ্টির সঙ্গে কত দ্বারা গুণ হচ্ছে? 3 আর 2, মানে 3 দুগুণে 6 দ্বারা গুণ হচ্ছে। তাহলে সিরাপের সঙ্গে 6 দ্বারা গুণ হবে, 6 দুগুণে 12, আর জল কত হবে? 3 6 18। এইখানে কত দ্বারা গুণ হচ্ছে? অনুপাতের সমষ্টি ছিল 5, সেটার সঙ্গে 9 দ্বারা গুণ হচ্ছে। তাহলে কী হবে? সিরাপের সঙ্গে 9 দ্বারা গুণ হবে, তাহলে 3 9 27 আর 9 দুগুণে 18। তাহলে সমষ্টিগুলো কত হচ্ছে? 5 2 7, 7 14, হাতে রইল 1, 1 2 3, 1 4, আর জল আছে 18 18 36 আর 10 আছে 46। তাহলে অনুপাত করছি 22:23। অপশান ডি। দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে 7:2 আর 7:11। এই দুই সংকর ধাতু সমানভাবে মিশিয়ে যে নতুন সংকর ধাতু পাওয়া যায়, তাতে সোনা ও তামার অনুপাত কত হবে? দুটা আছে সংকর ধাতু, একটা আছে সোনা আর একটা এদিকে আছে তামা। সোনা তামা মিলিয়ে একটা সংকর ধাতু বানা হয়েছে। সেটা মধ্যে কী আছে? সোনা 7 কেজি যদি থাকে, তাহলে রূপা থাকবে কত? না, তামা থাকবে কত? 2 কেজি। প্রথম সংকর ধাতুটা। আর একটা সংকর ধাতু আছে কি, ওটা হচ্ছে কি 7 কেজি সোনা থাকলে 11 কেজি তামা থাকবে। দুটি সংকর ধাতুতে আছে যে এই দুই সংকর ধাতু সমানভাবে মিশিয়ে, মানে দুটাকে সমান করে মিশাবে। তো এইখানে কত আছে সংকর ধাতুটা? এইখানে 7 সোনা আর 2 তামা, তাহলে মোট সংকর ধাতু কত আছে? 9 কেজি। এইখানে আছে 7 কেজি সোনা, 11 কেজি তামা, মোট হচ্ছে কত কেজি? 18 কেজি। সমান করিবে, দুটাকে সমান নেবে। এটা 9 কেজি লিখছে, এটা 18 কেজি, এটা কি সমান হয়েছে? না। তাহলে সমান করতে গেলে কী করব? 9-এর সঙ্গে যদি আমি 2 দ্বারা গুণ করে দিই, তাহলে 18 হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে। 9 আর 18 লসাগু 18 হয়, তাহলে 9-এর সঙ্গে 2 দ্বারা গুণ করলে 18 পাবো, আর 18-এর সঙ্গে 1 গুণ করলে 18 পাবো। তাহলে এটা যখন অনুপাতের সমষ্টিটাকে আমি যদি 2 দ্বারা গুণ করছি, তাহলে প্রতিটা অনুপাতকে আমি 2 দ্বারা গুণ করব, তাহলে হবে কত?
7 দুগুণে 14 কেজি হবে সোনা, আর তামা হবে 2 দুগুণে 4 কেজি। আর এইখানে হচ্ছে কি দ্বিতীয় সংখ্যা ধাতুটায় 7 7 কেজি হচ্ছে সোনা, আর তামা হচ্ছে 11 কেজি। তাহলে মোট সোনা আছে কত? 21 কেজি, আর তামা আছে 15 কেজি। তাহলে ইয়াদের অনুপাত কত আসছে? 7:5। 3 দ্বারা 1 কাটছি 7 পাচ্ছি, 3 দ্বারা 1 কাটছি 5 পাচ্ছি। অনুপাত করার নিয়মে হচ্ছে যেটা কাটাকাটি করে শেষ পর্যায়ে চলে আসবে সেটাকে বলে অনুপাত। আর অনুপাত করার সময় এই সংখ্যাটাকে যে সংখ্যা দিয়ে কাটবো ইয়াকেও সেই সংখ্যা দিয়েই কাটতে হবে। যে এক 2 দ্বারা কাটছি, এক 3 দ্বারা কাটছি, তাহলে কাটাকাটি যাবে না, ওটা কাটাকাটি নয়, এটা ভুল। এই সংখ্যাটাকে যে সংখ্যা দিয়ে ভাগ করব এই সংখ্যাটাকেও সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে অনুপাত আসছে কত? 7:5। তাহলে অপশান সি। এইখানে এসে একটা খুব সুন্দর একটা প্রশ্ন দিয়ে আছে, সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3। মানে কি, একটা পৃথিবী আছে, পৃথিবীর 2টা গোলার্ধ, একটা উত্তর গোলার্ধ একটা দক্ষিণ গোলার্ধ, এটা 2টা গোলার্ধ। মনে করি এদিকটা হচ্ছে উত্তর গোলার্ধ, এদিকটা দক্ষিণ গোলার্ধ। তার মানে কি, এটা পুরো পৃথিবীটাকে 2 সমান খণ্ডে ভাগ করা হলো। এদিকটা অর্ধেক, এদিকটা অর্ধেক। মানে এদিকটা যদি 10 কিলোমিটার হয় এরিয়া, ইয়ারও তাহলে 10 কিলোমিটার এরিয়া হবে। আর পৃথিবীটা কত হবে? 20 কিলোমিটার। তার মানে বুঝতে পারছি কি, পৃথিবীর আয়তনটা হচ্ছে কি উত্তর গোলার্ধের দ্বিগুণ আর দক্ষিণ গোলার্ধেরও দ্বিগুণ পৃথিবীর আয়তনটা। তাহলে এখানে পৃথিবী আয়তনের মধ্যে কী কী আছে? 1 অংশ আছে জল আর 3 অংশ আছে স্থল। জল আছে আর এদিকটা আছে স্থল। এটা পৃথিবীতে জল আছে 1 অংশ আর স্থল আছে 3 অংশ। তাহলে মোট হচ্ছে পৃথিবীতে কত অংশ? 4 অংশ। আর দিয়ে আছে কি, এবং দক্ষিণ গোলার্ধে তা হচ্ছে 1:9। দক্ষিণ গোলার্ধে এক যদি অংশ জল থাকে তাহলে 9 অংশ স্থল থাকবে। তাহলে দক্ষিণ গোলার্ধের মোট হচ্ছে কত? 10। তাহলে কী হবে ওটা? না পৃথিবীটা কী হবে? দক্ষিণ গোলার্ধের দ্বিগুণ হবে। এটা কি দক্ষিণ গোলার্ধের দ্বিগুণ আছে? না। লাগে সমান সমান করব। তাহলে সমান সমান করতে গেলে এই দুটো কি লসাগু। লসাগু কত হচ্ছে? 4 আর 10 লসাগু হচ্ছে 20। তাহলে এক কত দ্বারা গুণ করতে হবে? 5 দ্বারা। তাহলে 20 এসছে। এক কত দ্বারা গুণ করব? 2 দ্বারা। এটা এখন সমান সমান এলো। কিন্তু কী হবে, পৃথিবীটা দক্ষিণ গোলার্ধের দ্বিগুণ হবে। এবার দক্ষিণ গোলার্ধের দ্বিগুণ করব, তাহলে কী করব? 2 দ্বারা গুণ করে দেবো। তাহলে মোট অনুপাতের সমষ্টির সঙ্গে কত গুণ করছি? 10 দ্বারা করছি। 5 আর 2 10 দ্বারা। তাহলে জলকে আমি 10 দ্বারা গুণ করব। তাহলে 10 একে 10 পৃথিবীতে, আর স্থল আছে 3 10 30। এইখানে কত দ্বারা গুণ আছে? 2 দ্বারা গুণ আছে। তাহলে জল হবে কত? 2 একে 2, আর স্থল হবে 9 দুগুণে 18। এটা হচ্ছে উত্তর গোলার্ধে। আর পুরা পৃথিবী হচ্ছে 10 লিটার। যদি পুরা পৃথিবীর জল থাকে তাহলে উত্তর গোলার্ধে আছে 2 লিটার। না, এটা দক্ষিণ গোলার্ধে বটে। দক্ষিণ গোলার্ধে 2 লিটার, তাহলে উত্তর গোলার্ধে কত থাকবে? 8 লিটার। পুরা পৃথিবীতে যদি 30 কিলোমিটার যদি স্থল জমি থাকে, তার মধ্যে দক্ষিণ গোলার্ধে আছে 18 কিলোমিটার, তাহলে উত্তর গোলার্ধে কত থাকবে? 12 কিলোমিটার। এটা আমি অনুপাত করব। 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 3 4 12। তাহলে হচ্ছে কত? 2:3। এই প্রশ্নটা অনেকবার ডাব্লিউপি এসেছে। একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। একটা কুকুর কী করছে? একটা খরগোশকে তাড়া করছে। কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, মানে কি, যখন দৌড়ছে সেখানে 5 বার ঝাপ্পা আছে ফেলে, খরগোশ সেই সময় 6টা পদক্ষেপ ফেলে দিয়েছে। খরগোশ সেই সময় 6টা পদক্ষেপ ফেলছে, কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যত দূর যায়, খরগোশ 5টি পদক্ষেপে তত দূর যায়। কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত? তাহলে হচ্ছে 5টা পদক্ষেপ। এটা হচ্ছে কার? কুকুর। আর এটা হচ্ছে খরগোশ। খরগোশের হচ্ছে কটা? 6টা পদক্ষেপ। আর হচ্ছে 4টি পদক্ষেপে যত দূর যাচ্ছে কুকুর, সেটা হচ্ছে কি খরগোশ আছে 5টি পদক্ষেপে। তাহলে শর্টকাট করার জন্য নিয়ম হচ্ছে কি, এইটার সঙ্গে এটা গুণ করে দেবো 5 5 25, আর এইটার সঙ্গে এটা গুণ করে দেবো 4 6 24। এইটাই হচ্ছে অনুপাত, গতিবেগের অনুপাত। এটা হচ্ছে শর্টকাট। তাহলে হচ্ছে কুকুরের 25,
খরগোশের 24। এটা একদম হচ্ছে শর্টকাট। যদি আর ডিটেলস দেখতে চাই যে কীরকম আছে, কী বলছে, 4টি পদক্ষেপে যত দূর যায়, কে কুকুর 4টা পদক্ষেপে যে দূর যায়, খরগোশ 5টি পদক্ষেপে সেই দূরটাই যায়। খরগোশ আছে 5টা পদক্ষেপে। তাহলে আমি একদম লসাগু নিয়ে নিলি, লসাগু হচ্ছে কত, 20। আমি ধরে নিলি কুকুরটা 4টা পদক্ষেপে 20 কিলোমিটার যায়, তাহলে একটা পদক্ষেপে কত কিলোমিটার যাবে? 4টা পদক্ষেপে যদি 20 যায়, তাহলে একটা পদক্ষেপে 5 যাবে। আর খরগোশটা হচ্ছে 5টা পদক্ষেপে যদি 20 যায়, তাহলে একটা পদক্ষেপে কত যাবে? 4 যাবে। এটা হলো প্রতিটা পদক্ষেপে। এটা 20 কিলোমিটারটাকে মিটার ধরলে, যা 4টা পদক্ষেপে 20 মিটার যায়, তাহলে একটা পদক্ষেপে যাবে 5 মিটার। আর খরগোশটা আছে 5টা পদক্ষেপে যদি 20 মিটার যায়, তাহলে একটা পদক্ষেপে যাবে 4 মিটার। বোঝা গেল একটা পদক্ষেপে ইয়াতে দূরত্বটা পাই গেলে একটা পদক্ষেপে। এইবার এই লাইনটা এসে দেখিব যে হচ্ছে কি, কুকুর যে সময়ে 5টা পদক্ষেপ ফেলে, মনে কর এক ঘন্টায় ও 5টা পদক্ষেপ ফেলছে, 1 ঘন্টায় 5টা পদক্ষেপ, তাহলে একটা পদক্ষেপে কুকুর যাচ্ছে 5 মিটার, তাহলে 5টা পদক্ষেপে যাবে কত মিটার? 5 5-এ 25 মিটার। কি কুকুরটা যাচ্ছে 25 মিটার 1 ঘন্টায়। আর তাহলে খরগোশটা সেই 1 ঘন্টা কি 6টা পদক্ষেপ ফেলে, একটা পদক্ষেপে 4 মিটার যাচ্ছে, তাহলে 6টা পদক্ষেপে কত যাবে? 4 6 24 মিটার। তাহলে কুকুরটা যাচ্ছে 1 ঘন্টায় 25 মিটার, খরগোশটা যাচ্ছে 1 ঘন্টায় 24 মিটার। তাহলে ইয়াতে গতিবেগের অনুপাত কত আছে? 25:24। 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3। মানে আছে জিঙ্ক যদি 5 কেজি থাকে, তাহলে তামা থাকবে 3 কেজি। তাহলে দেখছি এদিকে জিঙ্ক আর এদিকে আছে তামা। জিঙ্ক যদি 5 থাকে, তাহলে তামা থাকবে কত? 3। কত গ্রাম তামা মেশালে, কি বলছে, কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 3:5 হবে? তাহলে এখন অনুপাত কত আছে? 3:5। এটা ভাবার বিষয় আছে। জিঙ্কটা আমার কত তামা মেশা আছে, কত গ্রাম তামা মেশা আছে, তাহলে কি তামাটা কি বৃদ্ধি পাবো, ঠিক আছে মানছি, কিন্তু জিঙ্কটা কি কথা বলেছে যে জিঙ্কটা কমান দিচ্ছে বলে? তাহলে জিঙ্ক অনুপাত তো কমবে কিনা, কেন কমবে? তাহলে কমাবো কেন? তাহলে এটাকে সমান করব। তাহলে 5 আর 3 লসাগু কত আছে? 15। তাহলে এর সঙ্গে 3 দ্বারা গুণ করব, এর সঙ্গে 5 দ্বারা গুণ করলে 15 আছে, এটাও 15 আছে, এটাও 15 আছে। কারণ এর সঙ্গে 3 দ্বারা গুণ করেছি, তাহলে এই অনুপাতের সঙ্গে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 3 9। এর সঙ্গে 5 দ্বারা গুণ করছি, তাহলে এর সঙ্গে 5 দ্বারা গুণ করব, তাহলে হচ্ছে 5 5-এ 25। তাহলে জিঙ্ক হচ্ছে কত? 3 5-এ 15, এখনও আছে 15। তাহলে জিঙ্ক আর তামার অনুপাত আগে ছিল 15:9, এখন আছে 15:25। তাহলে এইবার তামা বাড়িয়ে যাচ্ছে, কত বাড়ছে? 16 বাড়ছে। 9 থেকে 25 হয়ে গেল, 16 বাড়ল অনুপাতের দিক থেকে। অনুপাতের দিক থেকে এখন তামা বাড়ছে 16। আগে যে জিঙ্ক ছিল 15 আর তামা ছিল 9, তাহলে মোট মিলাই কত আছে? না 24। কিন্তু প্রশ্ন বলেছে কত সংকর ধাতু কত থাকবে? না 200 গ্রাম থাকবে। তাহলে 24-এর মানেই হচ্ছে 200 গ্রাম। তাহলে একের মান হবে 200/24। আর কি বাড়ি করব? 16-র মান। তাহলে 16-র মান বাড়ি করব 2 3, তাহলে 400/3 সমান আছে 133/1/3। একটি বাস একটি অটোর গতিবেগের অনুপাত 9:5। অটোটি 5 ঘন্টায় 75 কিমি গেলে, অটোটা কি 5 ঘন্টায় 75 কিলোমিটার যাচ্ছে, এখানে গতিবেগের অনুপাত দিয়ে আছে। এইখানে বাস যদি যায় 1 ঘন্টায় 9 কিলোমিটার, তাহলে কি যাবে? অটো যাবে 1 ঘন্টায় কত? 5 কিলোমিটার। অটোটি 5 ঘন্টা যাচ্ছে 75, তাহলে 1 ঘন্টা যাবে কত? 5 ঘন্টা যদি 75 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টা যাবে কত? 15 কিলোমিটার। এটাই হচ্ছে অটোর গতিবেগ। কিন্তু অনুপাতের দিক থেকে অটোর গতিবেগ কত বলেছে? 5। 5-এর সঙ্গে যদি 3 গুণ করে হয় 15, তাহলে বাসের সঙ্গে 3 গুণ করব, তাহলে বাসের গতিবেগটা পেয়ে যাব। তাহলে 3 9 হচ্ছে 27, বাসের গতিবেগ হচ্ছে 27 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু বাসটি 4 ঘন্টায় কত কিলোমিটার যাবে? না 4 দিয়ে গুণ করে দেবো। 1 ঘন্টা যদি 27 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টা যাবে কত? 4 7-এ 28, 4 2 8 9 10, 108 কিলোমিটার।
তাহলে কী হবে, বাসটা 4 ঘন্টায় যাবে কত, 108 কিলোমিটার। আজকের মতো এতটাই।